শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ব্যবহৃত জ্বালানির কি হবে ঠিক না হলেও চালু হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। অমীমাংসিত ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানির গঠন। সংসদ প্লাজায় বিদেশি রাষ্ট্রের অনুষ্ঠান। বিশ্লেষকরা বলছেন রাজনীতিবিদরা নিজেদের আত্মমর্যাদা বিসর্জন দিয়েছেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জ্বালানি সংকটের এই সময়ে দেশের সবচেয়ে বড় ভরসা হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারের প্রত্যাশা আসছে আগস্ট মাসের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হবে। তবে উৎপাদন শুরুর আগ মুহূর্তেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনিষ্পন্ন রয়ে গেছে। এখনও হয়নি ঝুঁকিপূর্ণ স্পেন্ট ফুয়েল অপসারণের চূড়ান্ত চুক্তি। নির্ধারিত হয়নি বিদ্যুতের দাম। বাকি রয়েছে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমঝোতা। এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডের সক্ষমতা নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে শুধু রিঅ্যাক্টরের জ্বালানি লোড বা বিদ্যুৎ উৎপাদন শুরু করাই একমাত্র সফলতা নয়, বরং এর দীর্ঘমেয়াদী নিরাপত্তা, অর্থনৈতিক উপযোগিতা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাই আসল চ্যালেঞ্জ। আর্থিক বিবেচনায় দেশের একক বৃহত্তম এই প্রকল্প নির্মাণে আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা করছে রাশিয়া। প্রায় 1,14,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের 90% অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া, যা 28 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। রুশ প্রতিষ্ঠান রোসাটমের সার্বিক তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ চলছে। জানা গেছে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন না করেই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি স্পেন্ট ফুয়েল মানবদেহ ও পরিবেশের জন্য ব্যাপক ঝুঁকিপূর্ণ। এই ক্ষতিকর বজ্র রাশিয়া পুনর্ব্যবহারের জন্য ফেরত নিয়ে যাবে নাকি স্থায়ীভাবে সংরক্ষণ করবে সে বিষয়টি এখন অস্পষ্ট। পাশাপাশি এই প্রক্রিয়ার ব্যয়ভার কেমন হবে তাও পরিষ্কার হওয়া প্রয়োজন। কেন্দ্রটির পরিচালনা, রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং বজ্র ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের প্রক্রিয়াটি এখনও অমীমাংসিত। তবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহেদুল হাসান বলেছেন, আমাদের মূল ফোকাস এখন বিদ্যুৎ উৎপাদনে। দক্ষ জনবলের অভাব থাকায় সবকিছু একসঙ্গে করতে গেলে কোনোটি মানসম্মত হবে না। তবে ফুয়েল নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তি আছে এবং ব্যবস্থাপনা চুক্তির কাজও অনেক দূর এগিয়ে গেছে। রাষ্ট্রীয় দুই কোম্পানির বিষয় হওয়ায় পিপিএ নিয়েও তিনি চিন্তিত নন। বাংলাদেশের মূলধারা রাজনীতিবিদরা জাতীয় সংসদকে প্রদর্শিত করে সার্বভৌমত্ব আর আত্মমর্যাদার প্রতীক হিসেবে, আর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদের দক্ষিণ প্লাজার ব্যবহৃত হয় রাষ্ট্রের রাজনৈতিক প্রদর্শনীর প্রকাশ্য মঞ্চ হিসেবে। রাজনীতিবিদদের বিদেয় জানাজা থেকে শুরু করে সরকারের শপথ, অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দক্ষিণ প্লাজা। এবার দক্ষিণ প্লাজা ব্যবহৃত হলো এক বিদেশি রাষ্ট্রের মঞ্চ হিসেবে। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠান আয়োজিত হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। আর 4 জুলাই এর এই আয়োজনে হাজির হয়েছিলেন ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতার মতো প্রথম সারির রাজনীতিবিদেরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ এই অনুষ্ঠান। এই ব্যাপারে জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত অনেক উপরের পর্যায় থেকে হয়েছে। সংসদ সচিবালয়ের এই ব্যাপারে করার কিছু ছিল না। তিনি এও নিশ্চিত করেছেন সংসদ প্রাঙ্গণে এই ধরনের অনুষ্ঠান আয়োজন প্রণিধানযোগ্য নয়। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা ডেপুটি স্পিকার কিংবা বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করার রাজনীতিবিদদের আত্মমর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষত বিরোধী দলীয় নেতার যেখানে এই ধরনের অনুষ্ঠানের সমালোচনা করার কথা, সেখানে উল্টো তিনি হাঁটু গেড়ে বসেছেন। বিশ্লেষকদের মতো রাজনীতিতে যে দুর্বলতা পরিদর্শিত হয়েছে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে ভোগাবে। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে মাউন্ট রাশমোরে বক্তব্য দেওয়ার সময় নিজের পুরনো আক্ষেপের কথা নতুন করে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সাফল্যের কথা উল্লেখ করার ফাঁকে তিনি অভিযোগ করেন তাকে এখনও নোবেল পুরস্কার দেওয়া হয়নি। আমেরিকানদের বিভিন্ন অনুষ্ঠান, আবিষ্কার, অগ্রগতি এবং সেই সাথে গান, খেলাধুলা ও সংস্কৃতিতে দেশটির আধিপত্যের কথা তুলে ধরার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকানরা বিশ্বের যে কোনো দেশের সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল এবং সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জিতেছে। এর পরপরই তিনি আক্ষেপের সুরে যোগ করেন, তবে তারা আমাকে একটিও দেয়নি। ট্রাম্প অভিযোগ করে বলেন, 8টি যুদ্ধ মিটমাট করা সত্ত্বেও তাকে এই পুরস্কার দেওয়া হয়নি, যদিও এটি তার প্রায়শই বলা একটি অতিরঞ্জিত দাবি। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। 2026 বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন মরক্কো ও ফ্রান্স। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শেষ 8-এ দল দুটি মুখোমুখি হবে। কানাডাকে 3-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কো। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আজ যেদিন উনাহির জোড়া গোল এবং অতিরিক্ত সময়ে সুফিয়ান রাহিমির একমাত্র গোলে দাপুটে জয় পায় মরক্কো। অন্য ম্যাচে তীব্র গরম ও কঠিন লড়াইয়ের পর প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের 70 মিনিটের পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার 7ম এবং সব মিলিয়ে বিশ্বকাপে 19তম গোল। শেষ দিকে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়া দারুণ এক সেভে দলের জয় নিশ্চিত করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। চলতি অর্থবছরে প্রথমবার আয়কর রিটার্ন দিলে ন্যূনতম করে ছাড় অব্যাহত থাকবে। এ মৌসুমে যারা প্রথম আয়কর রিটার্ন দেবেন তাদের ন্যূনতম 1000 টাকা কর হবে। নতুন অর্থবছরে এই সুবিধা অব্যাহত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রথমবার রিটার্ন দিলে ন্যূনতম কর 1000 টাকা দিলেই চলবে। এখন অন্যদের ক্ষেত্রে এই করের পরিমাণ 5000 টাকা। এক্ষেত্রে নতুন করদাতা কিছুটা ছাড় পেলেন। বর্তমানে 1,28,00,000 কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। তাদের মধ্যে 40 থেকে 42 লাখ টিআইএনধারী রিটার্ন দেন। এবছর থেকে বার্ষিক করমুক্ত আয়সীমা 3.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। এরপর প্রথম 3 লাখ টাকার উপর 10% হারে কর বসবে। এর পরের 4 লক্ষ টাকায় 15%, পরের 5 লক্ষ টাকায় 20%, পরের 20 লক্ষ টাকায় 25% এবং পরবর্তী টাকার উপর 30% হারে কর বসবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সুযোগ পেয়েই কেপ ভার্দের হয়ে অসাধারণ খেলেছেন ভোজিনহা। সর্বশেষ নকআউট পর্বে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ নস্যাৎ করে দিয়েছেন তিনি। 40 বছর বয়সী সেই গোলকিপার নিতে পারে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। ভোজিনহার আসল নাম জোসিমার জোসে ইভোরা ডিয়াস, এমন গুঞ্জনই উঠেছে। পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট হওয়ায় ইন্টার মায়ামি তাদের গোলরক্ষক লাইন আপকে আরও শক্তিশালী করতে তাকে বিকল্প হিসেবে দলে নিতে পারে। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার 3-2 গোলের ব্যবধানে অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর জয়ের পর ভোজিনহা এবং লিওনেল মেসির একটি বহুল আলোচিত ম্যাচ পরবর্তী আলিঙ্গন ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এরপর থেকেই ভোজিনহাকে মেসির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করতে দেখার জন্য উন্মুক্ত ভক্তরা এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছেন। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।